শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমার সাথে আছেন কবি মহিউদ্দিন আহমেদ ভাইয়া। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মহিউদ্দিন ভাইয়ের কাছে। কেমন আছেন ভাইয়া? অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে জায়ানন্দিনী টিভি কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? জি অবশ্যই, কেন নয়। ধন্যবাদ ধন্যবাদ, তাহলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। জি অবশ্যই। ওকে। জায়ানন্দিনীতে এসে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আসলে কিছু কিছু অনুভূতি ভাষায় তো আর ব্যক্ত করা যায় না, ওটা টান পড়ে যায় ভাষাটা। তবে এক কথায় অসাধারণ এখানকার অ্যাটমসফিয়ার, মানে পরিবেশ, তারপর হসপিটালিটি, যেটাকে আমরা বলি আর কি, সম্ভাষণ, সাদর আমন্ত্রণ, সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনার এত ভালো লাগছে আমাদের অনুষ্ঠানে এসে। প্রথমেই জিজ্ঞেস করব যে আপনার লেখালেখির যাত্রা শুরু কিভাবে? আসলে লেখালেখির যাত্রাটা আমি এই লাইনে প্রায় নবীন বলা চলে। আমার 4 বছর হলো, তো 4 বছরে কিছু বেশি হবে। এটা হয়েছে করোনাকালীন সময় থেকে। তখন তো আমরা সবাই বলতে গেলে বেকার, তো ঘরে বসে বসে কি করব, সময় কাটে না। 1-2 লাইন করে লেখা শুরু করলাম। তখন দেখলাম অনেকের কাছ থেকে বিভিন্ন রকম উৎসাহ আসলো। ভাবলাম যে আচ্ছা দেখি, চালিয়ে যাই। তো এক সময় আমি নিয়মিতই লেখালেখি শুরু করলাম। এখন মাশাআল্লাহ মোটামুটি আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আমাকে কিছু মানুষ হলো কবি বলে সম্বোধন করে। এটা আমার জীবনে বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ। তো আপনার লেখার অনুপ্রেরণাটা সেটা কোথা থেকে আসলো? এটা বলতে গেলে আসছে ইনহেরিটেন্স, আমি এটা পাইছি। যদি একটু ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করি। আমার মা একজন চারণ কবি। আচ্ছা। উনি খুব একটা লেখাপড়া জানতেন না, আগের দিনের মানুষ ছিলেন। হয়তো প্রাইমারি এডুকেশন ছিল ওনার 4-5 পর্যন্ত, কিন্তু ওনার শব্দচয়ন, উনি প্রায় 1000 খানেকের মতো কবিতা লিখে গেছে। তো সেইটাই, সেই রক্তধারাটা আমি বহন করছি। এবং আমি যখন লিখতে গেলাম তখন আমার ভাই বোন বা অন্যান্য যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে সবাই চিন্তা করছে যে তোমার মধ্যে তো প্রতিভাটা তোমার রক্তধারায় আছে। তার মানে আমি তখন নিজেও চিন্তা করলাম যে আমি এই শব্দচয়নগুলি আমি অনেকাংশে আমার মার কাছ থেকে ঋণী। আমার মার যে লেখা, যে শব্দচয়ন, মানে অদ্ভুত রকমের সুন্দর। আমি এখন আমার মার কাছে পৌঁছাইতে পারি নাই। এটা আমার জন্য আমি মনে করি আমি চেষ্টা করতেছি। আমি আমার মাকে অতিক্রম করতে চাই না কখনো। আমি আমার মা যে শব্দচয়ন করছে, যে ভাব বিন্যাস এবং যে সমস্ত বিষয়বস্তু নিয়ে উনি লেখালেখি করছে, সেই বিষয়বস্তুগুলির মধ্যে আমি থাকলেই আমি মনে করব যে আমার জীবন সার্থক। খুবই খুবই ভালো লাগলো শুনে ভাইয়া। আপনি তো মূলত কবিতা লেখেন, আপনি পাঠও নিশ্চয়ই করেন? হ্যাঁ, আমি পাঠ করি, বিভিন্ন অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে কোথাও কোথাও পাঠ করি, কিন্তু আমি মানে বাচিক শিল্পী বলতে যা বুঝায় বা আবৃত্তি শিল্পী আমি সেরকম কিছুই না। তবে নিজে যখন কবিতাটা লিখি, এটা প্রত্যেক কবির বেলায় সত্য, কবিতাটা কিন্তু মনে মনে পাঠ না করে কবিতাটা লেখা যায় না। কবিতাটা আমি অলরেডি পাঠ করি, এবং পাঠ করতে গিয়ে হয়তো আমি দেখা গেছে কবিতা লিখে ফেললাম, কবিতার শেষাংশে 1-2টা শব্দ বা প্রথমাংশের 1-2টা শব্দ যখন আমি পাঠ করি, তখন যদি একটু আমার কাছে মনে হয় যে গতি অনুপ্রাসে কোনো জায়গায় একটু ঘাটতি আছে, আমি 1-2টা শব্দ অনেক সময় চেঞ্জ করে দিই। যার জন্য আর আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আরেক দিক থেকে আমার কবিতা প্রায় 200 লোকের কণ্ঠে ধারণ হয়েছে এ পর্যন্ত, দেশ বিদেশে অনেক জায়গা থেকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আর ভারতের প্রায় 100-এর কাছাকাছি, 100 কাছাকাছি কবি
বা বাচিক শিল্পী আমার কবিতা কণ্ঠে ধারণ করেছে। এর মধ্যে আমি করে জানি, চলেছেন। আমিও একজন। আপনার কবিতা এতটাই হৃদয় ছোঁয়া ভাইয়া যে মানে আপনার কবিতাটা পাঠ না করে থাকা যায় না। স্পেশালি যদি আমি বলতে চাই, আপনি যে আঞ্চলিক লেখাগুলো লেখেন, অসাধারণ লেখা। সেই জায়গা থেকে যদি একটা আঞ্চলিক কবিতা আপনি আমাদেরকে পাঠ করে শোনান। আচ্ছা, আমি পাঠ করে শোনাবো। এর আগে আমি একটু পটভূমিটা বলে নিই। জি অবশ্যই। আমি একটা আঞ্চলিক কবিতা প্রথমে লিখি, বাসমতির খুশবু। কবিতাটা এক ভদ্রলোক পাঠ করছে, উনি, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। উনি একজন কবি এবং ভালো আবৃত্তি শিল্পী, পুরান ঢাকার। ওনার নাম উইলসন মজুমদার। তো ওই কবিতাটা শোনার পর আমেরিকার মেমফিস ইউনিভার্সিটিতে কর্মরত এক ভদ্রমহিলা আছে আমাদের বাংলাদেশেরই, মাহবুবা জামান রুনা। উনি আমাকে রিকোয়েস্ট করে যে আমাকে একটা পুরান ঢাকার কথ্য ভাষায় আমাকে একটা কবিতা লিখে দেন, ওনারটা যেভাবে লিখছেন, তবে এটা ফিমেল ভার্সন যেন হয়। তা আমি ওনার দাওয়াতপত্রটা পাওয়ার পর, অনুরোধটা পাওয়ার পর আমি বিকাল 3টার দিকে পাইছি। পাওয়ার পর আমি কবিতাটা লেখা শুরু করছি গাড়িতে বসে, বাসে বসে। তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমি কবিতাটা 5টার দিকে বা 6টার দিকে কমপ্লিট করে ওনাকে পাঠিয়ে দিছি। উনি আবার এটা পাঠ করছে। কবিতাটার নাম ছিল কন্যা কাহিনী। আরেকটা হৃদয়গ্রাহী কথা এখানে বলতে চাই, সেটা আমি, যারা আমার শ্রোতা বন্ধুরা এখন আছে বা দেখছেন, দর্শকরা, তাদের উদ্দেশ্যে আমি তোমার আবেগ অনুভূতিকে উপজীব্য করে, তোমার পিতৃহীনতার, তুমি পিতৃবিয়োগের ঘটনা, আমিও তখন পিতৃহীন ছিলাম, সদ্য পিতৃহীন। তোমার এই ঘটনার তোমার শুনে আমি তোমার জন্য একটা কবিতা লিখেছিলাম, ওইটার নাম ছিল বাবার মিঠাই। জি। তো যাই হোক, আমি কি আঞ্চলিক ভাষার একটা কবিতা পড়তে পারি? জি অবশ্যই। এটা ফিমেল ভার্সন যদিও, তবু যেহেতু আমি লিখছি, 16/2/2023 সালে লেখা। কবিতাটার নাম কন্যা কাহিনী। মায় হামেশাই চিল্লায়, মাইয়া ডাঙ্গ রয়েছে, সেয়ানা হয়েছে, কি হইব কলেজ ইউনিভার্সিটিতে এত পড়াইয়া, তোমার কানে যায় না, জজ হইব না ব্যারিস্টার হইব, কোন ঠিক ঠিকানা নাইক্যা। আমার বাপে অত 2 কলম পড়াই ছিল আমারে, খোদা না খাস্তা তোমার ঘরে আইয়া চুলাই তো ঠেলি হালায়, লানতের জিন্দিগি আমার। বাপে মুস্কি আছে, পুরাই হালায় বাইস্কোপের মতন, এক নজর আমার দিকে চায়, হাসি চুপাইয়া মার কথায় মাথা হিলায়, ঠিকই কইছ, ঠিকই কইছ, ফের আমার দিকে চায়, ইশারায় কয় আমি আসি না হালায়, তুই এত চিন্তা করস কেলা, সামনের দিকে আউগা যতখানি তোর মন চায়। মনে মনে ভাবি এই না হইলে কি আর বাপ, বহুত খায়সা ছিল, বাপকা বেটি ওমু, বাপের মুখ উজালা করমু জগৎ সংসারে, ঢাক ঢোল পিটাইয়া কমু, বাপকা রেকো তোরা দেখা যাহালায়, মহল্লার বেবাকতে কইব দেখ দেখ বাপকা বেটি আসমান উঁচা কইরা যায়। চুল বান্ধনের সময় মাঝে মধ্যেই মায় মস্করা রইছিল, জিগায় আছে নাকি তোর আপনা পছন ছন, নিজে নিজে চিন্তা করি আছে নাকি আমার, সারাদিন কত ক্ষমাই তো দেহি, কতই তো ঝুলতে দেহি, রাস্তায় বারান্দায় আমারে বাইন্দা সাইন্দা ঢাইকিয়া দিলে রাখবো, ছগাল করতে করতে নিজের ভিতরে জবাব হবি ঢুন্ডি হালায়। সিনেমার মতন ভাইসা ওঠে এত এত ইয়াদ, এত এত নাফরমানির কিচ্ছা কাহিনী, শুধু আমারে চায় পাইছিলাম কি, মহব্বতী সরবতী কথা রুইছিলায়, গতরে হাত দেয় নাই কোন হালায়, মৌকা পাইলেই জাহান্নামের তবলা বাজাইতে চায় নাই কোন হালায়, খাউজাইয়া দিলে ঘাও কইরা আবার মলম দিবার চায়, বদন আমারও ভি আছে, আমিও ভি চাই, আলবত চাই, বদনের পরশ বেবাকতেই পাইতে চায়, তাই বইলা চোখের সাগরে দিলের আন্দারে ডুবসা তার খতম হইবার আগেই সিদাগঞ্জের ঠিকানায়।
ভাবি আমারই হালায় বদনসিব, বদখতে দুনিয়ার ভিড়ভাট্টার মেলায় কেমতে যে দিলে ফের বহুত খুবসুরত আশা জাগে। আলবদ দিলের মানুষ আছে দুনিয়ায়, দিলের মানুষ দিলের ঝান্ডা লিয়া ঘুমতাছে দুনিয়ায়, দিলের ঝান্ডা লিয়া ঘুমতাছে দুনিয়ায়। ধন্যবাদ। অসাধারণ পাঠ ভাইয়া। আপনার এই কবিতাটা যখন আপনি লিখেছিলেন তখন আপনার ভেতরে কি চলছিল? ভেতরে চলছিল আসলে উপভাষাগুলি হচ্ছে ভাষার অলংকার, আর পুরান ঢাকার কথ্য ভাষাটা এখন বিপন্ন প্রজাতির তালিকায় হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। যেমন আমার সামনে এখন আমাকে যিনি প্রশ্ন করছেন উনি পুরান ঢাকার একজন মেয়ে, কিন্তু উনি কিন্তু ওই ভাষাটাকে লালন করেন, কিন্তু বাইরে উনি একটা ইনফিরিয়র হীনমন্যতায় ভোগে এই ভাষাটা ব্যবহার করার বেলায়। এখন ভাষা আমি ব্যবহার করি আর না করি, কিন্তু এটা আমাদের দেশের ঐতিহ্য। আমাদের দেশে অনেকগুলো আঞ্চলিক ভাষা আছে, আমাদের নিজস্ব একটা আঞ্চলিক ভাষা আছে ঢাকার, বৃহত্তর ঢাকার। তো পুরান ঢাকার কথ্য ভাষাটা সবসময় ব্যতিক্রম। এখানে দুইটা ভাষা চলে আমার জানা মতে। এটা তুমি তো পুরান ঢাকার মেয়ে, তুমি আরো বেশি আমার চেয়ে ভালো জানবে। এখানে অভ্যন্তরে মানে যেটাকে বলা হয় ঘরের ভেতরে, মানে ম্যাক্সিমাম বাড়িতেই যারা বিশেষ করে আপার ক্লাসের ওরা এখনো উর্দু বলে। হ্যাঁ, উর্দু বেসড ভাষাটা সুব্বাচি বলো এটাকে। আর বাইরে যেটা চলে সেটা হলো, আমি যখন কবিতাটা পাঠ করলাম প্রায় এইরকম, আমাদের বাংলা শব্দটাই অন্য একটা টোনে এটা ব্যবহার হয়, কিছু কিছু উর্দু শব্দ এখানে আছে। তা আমি কন্যা কাহিনী লেখার পিছনে পটভূমিটা হলো পুরান ঢাকায় আমি যখন বিচরণ করছি, আমি এখানে দেখছি যে আমাদের লেখাপড়ার বিষয়ে পুরান ঢাকার অভিভাবকরা কনসাস না এতটা, হ্যাঁ, বিশেষ করে নারী শিক্ষার বেলায় একদম ঠিক। কনসাস না। ওরা মনে করে যে একটা ঘর দেখে বিয়ে দিয়ে দেব, এটা খামাখা ঝামেলা করে লাভ কি। কিন্তু সামর্থ্য কিন্তু 95% লোকেরই আছে। কারণ পুরান ঢাকায় যারা বসবাস করে, আমি খুব একটা গরিব মানুষ দেখি নাই বললেই চলে। গরিব বলতে যাদের বোঝায়, যাদের সামর্থ্যহীন বা মানে বিত্তহীন এরকম নাই। মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে, বিত্তশালী আছে। প্রায় প্রত্যেকটা বেলায় আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের মাধ্যমে আমি যখন ওদের অন্দরমহলে যোগাযোগ করি, দেখছি যে না, এখানে একটা বাসায় ধরো মেয়ে আছে, 2-3 জন বোন আছে, ওই এসএসসি পাস কোনো মতো হয়তো কলেজে পা দিল, একটা দুইটা প্রপোজাল আসলো। বিয়ে দিল। ওরা অবশ্য কার্যকলাপগুলি পুরান ঢাকার ভিতরেই করে বেশি, ওরা বাইরে আত্মীয়তা করতে চায় না। হ্যাঁ। তো ওই সেন্স থেকে আমি ভাষাটাকেও যেমন উপজীব্য করছি, বিষয়টাকে উপজীব্য করছি যে নারীদেরও উঠে আসা উচিত। এই জন্য আমি কন্যা কাহিনী কবিতাটা লিখছি নারীদের নিয়ে। বুঝতে পেরেছি ভাই, আপনার চিন্তা ভাবনা, আপনি অনেক মানে উঁচু লেভেল থেকে এটা জিনিসটা লিখেছেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আরো একটি কবিতা যদি আপনি আমাদেরকে শোনান। আমি বিভিন্ন ধরনের কবিতা আমি লিখছি আঞ্চলিক ভাষার, যেমন আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে ওটা দিয়েও লিখছি, প্রমিত ভাষায় চেষ্টা করি, এমনকি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আমি লিখছি। তো আমি এখন একটা রোমান্টিক কবিতা পড়তে চাই। আচ্ছা, এটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলি, এটা রোমান্টিকতার চরম উৎকর্ষ এই কবিতার মধ্যে হয়তো দর্শক খুঁজে পেতে পারে, তাহলে মনে করবো যে আমি আমার জীবন সার্থক, আমার লেখক জীবন সার্থক। জি আচ্ছা। আমি কবিতাটা শুরু করছি। কবিতাটা লেখা 3/10/2024। কবিতার নাম মহাকালের ঘুড়ি। সবকিছু ছেড়ে ছুড়ে চলে আয় একদিন, ছিঁড়ে ফেলে মোহের ইন্দ্রজাল, বাড়িয়ে নে জীবনের আয়ুষ্কাল, যুগলবন্দির রূপের কাথায় হয়ে যা বিলীন। সবকিছু ছেড়ে ছুড়ে চলে আয় একদিন, এসেই দেখবি হয়ে গেছে দোয়েল ডাকা ভোর, ভন 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 গুঞ্জরণে কাটবে না তোর ঘোর, মন্থনের সুধার ছন্দে ছন্দে হয়ে যা বিলীন। সবকিছুই ছেড়ে ছুড়ে চলে আয় একদিন, তোর রেখে যাওয়া সবুজ বাথান তেমনি আছে যুগল ঘুমের শীতান পৈথান,
আয়না আয়না আবার একে দুহে হয়ে যা বিলীন, সব কিছুই ছেড়ে ছুড়ে চলে আয় একদিন। ভুলে যা বিগত মৃত্যুর সব অজুহাত, এখানে নেই কোনো তফাত, নেই কোনো দিন রাত। পেতেছি মহাকালের পুতুল ছাউনি, হয়ে যা বিলীন, সব কিছুই ছেড়ে ছুড়ে চলে আয় একদিন। এই আয়না 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 আবার স্বপ্ন ঘুরির ঘূর্ণি মালায়, বহু বর্ণের বর্ণমালায় মেতে উঠি জীবন মৃত্যুর আদিম খেলায়। অমরত্বের কিছু কিছু পদ্য লিখে হয়ে যায় বিলীন, সব কিছুই ছেড়ে ছুড়ে চলে আয় একদিন, সব কিছুই ছেড়ে ছুড়ে চলে আয় একদিন। অপূর্ব পাঠ ভাইয়া, অপূর্ব পাঠ আপনার, মানে হারিয়ে গিয়েছিলাম মানে আপনার কবিতাটাতে। খুবই গভীর অনুভূতি দিয়ে আপনি কবিতাটি লিখেছেন। যদি ভাইয়া এখন আপনাকে জিজ্ঞেস করি যে আপনার এই লেখালেখি নিয়ে, যেহেতু আপনি আপনার প্রত্যেকটা লেখার হৃদয় ছোঁয়া আমাদের, এবং আপনার কবিতা অনেকেই কণ্ঠে ধারণ করেছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি লেখালেখি নিয়ে? আসলে একটা জিনিস কি, এই প্রশ্নটা প্রাসঙ্গিক অনেকেই করে, কিন্তু প্রশ্নটা কবিদের বেলায় খাটে না, এটা খাটে বিজনেসের বেলায়। আচ্ছা আচ্ছা, আমি যদি কমার্শিয়াল আমি যখন একটা শিল্প ইন্ডাস্ট্রি করব, তখন আমাকে হয়তো কেউ প্রশ্ন করতে পারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি একটা ইন্ডাস্ট্রি থেকে 10টা ইন্ডাস্ট্রি করবেন? এটা হয় না। কাব্য শক্তিটা আসে প্রকৃতিগতভাবে। এটা কিছুটা বললাম না, কিছুটা রক্তধারায় প্রবাহিত হয়, বাকিটা নিজের চর্চা, আত্মশুদ্ধি, কিছু পড়াশোনা, সব কিছু মিলিয়ে ভবিষ্যৎ বলতে কবিদের ভবিষ্যৎ একটাই, মানুষের ভালোবাসা পাওয়া। মানুষের কাছে পৌঁছতে পারাটাই হচ্ছে একজন কবির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমার কবিতা, আমি বললাম না, আমার কবিতা শত শত লোক কণ্ঠে ধারণ করে, তারা পেশাদার বা হোক বা অপেশাদার হোক, অনেক পেশাদার কবিরা আমার কবিতা কণ্ঠে ধারণ করছে, এমনকি স্টুডিও ভার্সনও করাইছে। স্টুডিও ভার্সন করাইছে আমেরিকার এই ভদ্রমহিলা, কন্যা কাহিনী করছে। আর আমি বীরঙ্গনাদের নিয়ে একটা কবিতা লিখছিলাম, বীরঙ্গনার নিখোঁজ সংবাদ। এটা আমাদের আঞ্চলিক ভাষায়, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জের এই জোনের যে মানুষের প্রচলিত যে ভাষাটা, ওই ভাষাটায় আমি কবিতাটা লিখছিলাম। কারণ দেখা গেছে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেকে কবিতা লিখছে, বীরদের নিয়ে লিখছে, বীরঙ্গনাদের নিয়ে ভালো কবিতা লিখছে এটা আমার মনে পড়ে না। তো কবিতাটা কতটুকু সফল হবে না হবে এটা ভবিষ্যৎ বলে দেবে। তবে আমার দৃষ্টিতে আমি কিছুটা, একজন কবি তৃপ্ত হয়ে গেলে আর কাব্য প্রতিভা থাকবে না, ওটা অপমৃত্যু হয়। কিন্তু একটা ভালো লাগা যদি কাজ না করে, কবি সামনে আগাবে কেন? রাইট। আমি যখন আমার এই বিশেষ করে আঞ্চলিক ভাষার কবিতাগুলি, প্রমিত ভাষার বিভিন্ন কবিতাগুলি, রোমান্টিক বা স্যাড কবিতাগুলি আমি যখন চিন্তা করি, তখন আমার মনে হয় যে আমি একটা সুখ অনুভব করি, তৃপ্তি না। তৃপ্তি বললে এটা অপমৃত্যু ঘটবে। আমার যে কোনো কবির, যে কোনো সৃজনশীল কাজের কিছুটা অতৃপ্তি থেকে যেতে হবে। সেই অতৃপ্তির বাসনাটাই সামনের পথে পাথেয় হিসাবে কাজ করে বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের কবিতার আসর অনুষ্ঠানটি শেষ করব আরও একটি সুন্দর কবিতা দিয়ে, এবং আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। জায়ানন্দিনী বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। এবারের মতো আপনাদের সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সৈয়দা দ্যুতি আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। প্রিয় ভাইয়া, আমাদের দর্শক সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে প্লিজ। দর্শক সম্পর্কে আমার অবশ্যই বলার থাকবে না কেন, আমি তো দর্শকদের নিয়ে কাজ করি। মানুষের ভালোবাসা বা মানুষের শ্রদ্ধা পাওয়া, মানুষের নৈকট্য পাওয়াই হচ্ছে লেখার উদ্দেশ্য। তো এখানে কবিতার মধ্যে দ্রোহ থাকবে, প্রেম থাকবে। আমরা কবিরা হচ্ছে সময়ের বার্তাবাহক। জি। এই সময়টাকে ধরে রেখে আগামী প্রজন্মের কাছে সময়ের মেসেজগুলি, সময়ের উচ্চারণগুলি, সময়ের খবরগুলি পৌঁছে দেয় হচ্ছে কবিদের কাজ। আর প্রচণ্ড তিমিরেই কবির আশার বাণী শুনিয়ে যাবে।
কবিরা আলোর মশাল নিয়ে রাস্তায় নামে। তো ঝড় ঝঞ্ঝা ঝেড়ে ফেলে যেমনি করে ঘুরে দাঁড়ায় জীবনের আগুন পাখির ঝাঁক, প্রেমাবেশে হেসে ওঠে নতুন নতুন জন্মান্তরের বল, কোটি বাধা পেরিয়েও আবার হাজার জন্মে খুঁজে নেব আমার মায়ের স্নিগ্ধ মাটির কোল। যাই হোক, তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের ভালো লাগার জন্য পাশে আছি। তো আমি অত্যন্ত আপ্লুত জায়ানন্দিনী টিভির এই উদ্যোগ, বিশেষ করে কাব্য আলোচনা, কবিদের সাথে পরিচিত হওয়া, কবিতা পাঠ করা, এই সুযোগটা করে দেওয়া। আমি মনে করি এখানে আমাদের রাস্তাঘাটে এখন অনেক ভালো ভালো কবি আছে যারা লাইমলাইটে আসতে পারে নাই। আমি জায়ানন্দিনীর প্রতি আমার একটা নিরঙ্কুশ একটা অনুরোধ থাকবে, আপনারা যে সমস্ত কবিরা লাইমলাইটে আসে নাই, ভালো প্রতিভাবান কিছু কবি আছে যাদের লেখালেখি হয়তো আমাদের আগামী প্রজন্মের জন্য, এই প্রজন্মের জন্য অনেক প্রণিধানযোগ্য, তাদের খোঁজ খবর নিয়ে আপনারা বিজ্ঞাপন দিয়ে হলো তাদের সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে জায়ানন্দিনী সমৃদ্ধ হবে, সমৃদ্ধ হবে বাংলা সাহিত্য, সমৃদ্ধ হবে আমার জন্মভূমি এই বসুন্ধরার মুখ বাংলা। ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইয়াকে। তো আমি আপনি পাঠ করুন। আমার কাব্য চর্চার এই সময়ের মধ্যেই আমি কিছু কিছু সনেট লিখেছি, চতুর্দশপদী কবিতা। তা আমাদের জাতীয় কবি, দ্রোহের কবি, প্রেমের কবি নজরুলকে নিয়ে আমি একটা কবিতা লিখছি। সেই কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম দ্রোহের ফুল নজরুল। চোখে অসীম ক্রোধের অগ্নি, বুকে প্রণয়ের ঢল, এক হাতে আগুন বিনা, অন্যে বসুধা প্রেম ভাণ্ড, খেপা বাউল চোখে প্রণয় তারা দুরন্ত চঞ্চল, অবাক পদধ্বনি শুনতেই কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড, আপামরের ঘ্রাণ বুকে গায়ে শিকল ভাঙা গান, দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে জেগে ওঠে মহাবীর, জগতের যত বঞ্চনা পায়ে দোলে ভৈরবী তান, অগ্নিবর্ষা নিক্ষেপে শোষকের ঘরকন্যা চৌচির, শ্যামের বাঁশরি হাতে চষে ফেল গোকুলের মাঠ, উথলে ওঠা জীবনের দীপ্ত ফেনিল শুভ্র ধারা, চারিদিকে বরণ ঢালা অনাবিল চাঁদের হাট, আকাশে ভেসে ওঠে দুর্দান্ত মহামিলনের তারা, দিকে দিকে বেজে ওঠে বীণা, গেয়ে যায় বুলবুল, অনন্ত দ্রোহের রাঙা ফুল নজরুল নজরুল। ধন্যবাদ। অপূর্ব ভাইয়া, অপূর্ব আপনার পাঠ ছিল, অপূর্ব একটা কবিতা ছিল। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।